নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প পৌষ লক্ষ্মী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত পৌষ লক্ষ্মী। তেরোশো 50 সালের পৌষ মাস। 50 হলো 100-এর অর্ধেক, 100-এ 0। 100-এর অর্ধেক 50-এও গায়ের অর্ধেক লোক ঝেড়ে মুছে নিয়ে গেছে। বাকি অর্ধেক যারা আছে তারাও আধমরা। হিসাব ঠিক আছে। গায়ের প্রবীণেরা এবং বিচক্ষণেরা পালপাড়ায় কালীঘরের সামনে অশ্বত্থ তলায় বসে তামাক খেতে খেতে সেই কথারই আলোচনা করে। এক ছিলিম তামাকেই গোটা মজলিসের এখন পরিতৃপ্তি হয়। কলকে আজকাল আর দুটো লাগে না। যে তামাক এক একজনে পুরো এক ছিলিম খেয়েও তৃপ্তি পেত না, সেই তামাক দুটান টেনে লোকে এখন কাশতে শুরু করে। বুকে শ্লেষা ঘর ঘর করে ওঠে। এবারের বানের ঠান্ডা ক্রমে শ্লেষা হয়ে মানুষের ম্যালেরিয়া জীর্ণ বুকে জমে বসেছে গায়ের খিড়কি ডোবার পচা জলে থকথকে দলাসের মতো। সবচেয়ে বয়স বেশি মুকুন্দ পালের, 60-65 হবে। ভারী কি লোক, কালো কসকসে রং পালের। এককালে জোয়ানও ছিল, খুব ভারী। তখন নাকি মাথায় ছিল বাবরি চুলের বাহার। পাল এখন বুড়ো হয়েছে, তার ওপর এবারকার ম্যালেরিয়ায় ভুগে বার কয়েক ধোপার পাটায় আছাড় খাওয়া পুরনো কাপড়ের মতোই এত বড় দেহখানা তার জ্যাল জ্যাল করছে। মাথার চুলগুলি একেবারে কদম ফুলি ছাটে ছাঁটা। পাল হুকাটা ঘোষের হাতে দিয়ে বলে, একবার যদি কেউ পুরো এক ছিলিম তামাক খেতে পারে ঘোষ। ঘোষ বলেন, হ্যাঁ, যা বলেছ, আর বুকে মালিশ লাগে না। মুকুন্দ পালের কৃষাণ কাল থেকে জ্বরে পড়েছে। পালকে আজ নিজেই তাই আসতে হয়েছে মাঠে, কিন্তু কাস্তে যেন চলছে না। হেঁট হয়ে কাস্তে টানতে টানতে কোমরের টান ধরে যাচ্ছে। অসহ্য বেদনায় টনটন করে উঠছে কোমর। যেন কোমরের দড়ির মতো শিরাগুলো শুকিয়ে কাঠির মতো শক্ত হয়ে গেছে। হাড়ের গাঁটে গাঁটে জমে গেছে বালিতে মাটিতে জমাট বাঁধা পাথরের চাঁইয়ের মতো। পাল কোমরে হাত দুটি রেখে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। কতটুকু কেটেছে সে? তালপাতায় বোনা চাটায়, লম্বায় 5 হাত, চওড়ায় 2.5 হাত। এখানে বলে তালায়। 1 তালায় ভর জমির ধানও যে সে কাটেনি। হঠাৎ তার চোখ ফেটে জল আসে। তার পুরনো কথা মনে পড়ে যায়। ছেলেবেলায় তার সঙ্গীরা তাকে বলতো গাঁদা। যৌবন মুরব্বীরা তার নাম দিয়েছিল ভীম। পৌরত্বে লোকে বলতো মোটা মোড়ল, এখনও বলে। মনে পড়ে গেল পুরনো আমলের ধান কাটার কথা। সেসব আজ কাহিনী মনে হচ্ছে। এমন মাঠ থই থই করা ধান একেবারেই নতুন নয়, কতবারই তো হয়েছে। ভোরের আকাশের শুকতারা তখন জলজল করত, আধার ঘরের মানিকের মতো। পাল তার হাতখানা মেলে ধরল চোখের সামনে। এ হাতের গ্রাস লোকে বলে 1 পো চালের ভাত ওঠে। 1 পো কি আর ওঠে? লোকে বাড়িয়ে বলে। তবে তার হাতখানা প্রকাণ্ড। এই হাতের 1 মুঠোয় সে খপ খপ করে ধরত ধানের গোড়া, আর ডান হাতের কাস্তে 1 টানে কেটে চলত ঘাস কাটার মতো। তার এই মুঠার 3 মুঠা ধানে বাঁধা ধানের আঁটি অন্য লোকের বাঁধা আঁটির দ্বিগুণ না হোক 1.5 গুণ মোটা হতো। কি কর্তা,
দাঁড়িয়ে রয়েছ যে, কি হলো? আপনার ভাবনার মধ্যেই ডুবে গিয়েছিল পাল। তার মন উদাস হয়ে সেকালে সেই আমলে চলে গিয়েছিল। পেছন থেকে কে ডেকে কথা বললে। পাল ঘুরে দাঁড়ালো। দৃষ্টিও তার কমে এসেছে। গেল বছর পর্যন্ত পাল বিনা চশমায় চট সেলাই করা সূচে স্বর্ণের সুতলি দই পরিয়েছে, বস্তার মুখ সেলাই করেছে। কিন্তু এই বছরের এক ধাক্কাতেই বেলা কাবার করে দিলে। চারিদিকে ঝাপসা। তুলসীতলার পিদিম জ্বালার সময় হয়ে এলো কি? আর একটা দীর্ঘশ্বাস ফেলে পাল লোকটির দিকে তাকিয়ে বললে, কে? আমি গো, চিনতে পারছো না নাকি? পালের এবার খেয়াল হলো ছোকরা মানুষের গলা। মুহূর্তে সে চিনতে পারল ছোকরাকে। মন তার বিষিয়ে উঠল। নজর গেল তাহলে কর্তা? আমি গো, চিকেষ্ট। ও, চেকা। এগো, বলি দাঁড়িয়ে রয়েছে কেন? তুই কোথায় যাবি? মাঠ থেকে পালিয়ে এলি নাকি? জ্বর এলো? কর্তা, জ্বর? জ্বর পরে আমার কাছে গেছে না গো। সেই তোমার আশ্বিন মাসে একবার, তারপরে জেরে ফেলে দিয়েছি। পালির বুক থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো, সাপের গজরানির মতো। নিঃশ্বাসের সঙ্গে সে বলল, মদ আর মাংস হলো জ্বরের জম, বুঝেছ কর্তা? হি হি করে আবার হাসতে লাগলো চেকা। তা যাবি কোথা? যা না কেনে, আমায় জ্বালিয়ে মরছিস কেন? ফ্যাক ফ্যাক করে হাসতে বুঝি মজা লাগছে আমার সামনে দাঁড়িয়ে? যাচ্ছি কর্তা, যাচ্ছি। পাল হঠাৎ হেঁট হয়ে ঘসঘস শব্দে আবার ধান কাটতে আরম্ভ করে দিল। চেকা তবুও গেল না, দাঁড়িয়ে হাসতে লাগলো। বললে, হবে নাকি কর্তা? হবে? একা হবে নাকি এই ধানের গদির ওপর? বলেই সে দাঁড়ালো না। নিতান্ত অকস্মাৎ উচ্চকণ্ঠে একটা গান ধরে সে চলে গেল। আর পাল চুপ করে দাঁড়িয়ে রইল কোমরে হাত দিয়ে। চোখ দিয়ে এবার তার জল গড়িয়ে পড়তে আরম্ভ হলো। মুকুন্দ পাল এককালের ভীম, প্রৌঢ় বয়সের মোটা মোড়ল। তাকেই কিনা ঠাট্টা করে গেল ওই শ্রীকৃষ্ণ, চেকা। সম্বন্ধে সে মুকুন্দের নাতি, সম্বন্ধটা ঠাট্টারই বটে। কিন্তু এ ঠাট্টা মুকুন্দের পক্ষে মর্মান্তিক। শ্রীকৃষ্ণ এখন গ্রামের মধ্যে সকলের চেয়ে অবস্থাপন্ন চাষি। উঠানে গোলায় গোলায় ধান আছে তার, ঘরে টাকা আছে। একালের ছোকরাদের মধ্যে চেকাই হলো এখন সবচেয়ে বড় জোয়ান। পালের মুখে বিষণ্ণ হাসি ফুটে উঠল তাই। হায় ভগবান, কি কাল জ্বর তুমি দুনিয়ায় পাঠালে! রক্ত জল করে দিলে, মাংস সব যেন চিবিয়ে লোল করে দিলে, হাড়ে পর্যন্ত ঘুম ধরিয়ে দিলে। চোখের দৃষ্টিও গেল। উঠে দাঁড়ালে মাথা ঘোরে এখন। দুপা জোরে হাঁটলে হাঁপাতে হয়। নইলে সে তো বুড়ো নয়। 60 বছর এমন কি বয়স? তার বাপ 65 বছর বয়সে 5 সেরি কোদাল চালিয়েছে, জোয়ান কিষানের সঙ্গে সমানে পাল্লা দিয়েছে। আর সে নিজেই তো সে এই বর্ষাতেও কোদাল চালিয়েছে, লাঙলের মুঠো ধরেছে। কিন্তু হঠাৎ কি হলো? হায় ভগবান, একেবারে বুড়ো করে দিলে। কে? চলছে না নাকি হাত? দাঁড়িয়ে আছো যে বড়। কে? আমি ফিরে এলাম গো, ফিরে এলাম। আমিও পারলাম না। সকরুণ কণ্ঠে বললে জগন্দ ঘোষ। জগন্দ, এ কি হলো ভাই জগন্দ? লা এসে ঘাটে নেগেছে, আর দেরি নেই।
জগন্দরও গলা কাঁপছে। স্পষ্ট বুঝতে পারল মুকুন্দ। সঙ্গে সঙ্গে তারও চোয়ালের নিচের সমস্ত মাংসটা থরথর করে কাঁপতে লাগল। জগন্দ এগিয়ে এসে বলল, তামাক খাও, তামাক। রোদ উঠেছে, শীত কেটে এসেছে, হাত পা কোমরের আড়ষ্ট ভাবটাও কেটে গিয়েছে অনেকটা। মুকুন্দ আবার নেমে পড়ল মাঠে। জগন্দ চলে গেল। রোদের তাপ এসেছে, বেদনা ভরা সর্বাঙ্গে যেন মিঠা মিঠা সেঁক লাগছে। আরাম পাচ্ছে মুকুন্দ। আহা! মুকুন্দ হাত দুটো উপরে তুললে, বার কয়েক ভাঁজলে, কবজি থেকে হাতের মুঠোটা ভাঁজলে, বার কয়েক উঠবসও করলে, কিন্তু হাঁপ ধরছে। ধরুক, তবু তার মনে হল সে যেন অনেকখানি ক্ষমতা ফিরে পেয়েছে। হেঁট হয়ে সে আবার ধানের গোড়া মুঠোয় চেপে ধরলে, কাস্তে চলতে আরম্ভ করল। ওরে বাস রে, এই যে ভীমের মতো ধান কাটতে লেগেছে। বছর 22-এর একটি মেয়ে এক হাতে জল খাবার আর অন্য হাতে জলের ঘটি নিয়ে এসে দাঁড়ালে। বহুকাল আগে তখন তার বয়স 30। 29 বয়সে তার তৃতীয় পক্ষের স্ত্রী মারা যায়। 21 বছরে গিয়েছিল প্রথম স্ত্রী, 25 বছরে দ্বিতীয় জনা। একটি 6 বছরের মেয়ে রেখে গিয়েছিল দ্বিতীয় জনা। সেই মেয়ের নাম লক্ষ্মী। লোকে বলতো মুকুন্দ পাল অজগর পুরুষ, বিয়ে হলেই নির্ঘাত যাবে। এ মেয়েটি মুকুন্দর নাতনি, তার মেয়ে লক্ষ্মীর মেয়ে সরস্বতী। একটি ছেলে কোলে নিয়ে মেয়েটি 15 বছরে বিধবা হয়েছে। মেয়ে বিধবা হয়েছিল ওই মেয়েকে কোলে নিয়ে। মুকুন্দ জীবনে 2টি শিশুকে কোলে করে মানুষ করেছে। প্রথম তার নিজের মেয়ে, তারপর এই নাতনি। মুকুন্দ বাড়ি এসে বসে হাঁপাচ্ছিল, কিন্তু তাতে তার মেজাজ খারাপ হয়নি। শরীর এলেমেরে গিয়েছে, কিন্তু তাতে কোনো অসুখ বোধ করছে না সে। কাজ সে অনেকটাই করেছে, অনেকটা। সে খুশি হয়েছে, স্পষ্ট বুঝতে পেরেছে যে সে এখনো অতটা বুড়ো হয়নি। আসল দরকার তার ওষুধ আর খাওয়া দাওয়া, আর দরকার কাজের অভ্যাসের। মেয়ে লক্ষ্মী এসে বাপকে দেখে কিন্তু শিউরে উঠল। বলল, বাবা, তোমার কি শরীরের ওপরে এতটুকুন মায়া মমতা নেই? মুখের চেহারা কি হয়েছে দেখো দেখি। সরস্বতী বলছিল কর্তা দাদা ধান কাটছে। বাবারে বাবা, একটা জোয়ানেরও 7 দিন নাই, অমন হাই হাই করে কাটে। পাল হা হা করে হেসে উঠল। সে জোয়ান বয়সেও এমনই হাসত, যে হাসি সে সরস্বতী বিধবা হওয়ার পর আজকের আগে আর হাসে নাই। সেই হাসি। হাসির আওয়াজের ধাক্কায় দেওয়ালে ঠেস দিয়ে রাখা কাঁসার বড় খোড়াটায় মৃদু প্রতিধ্বনির রেশ বেজে উঠল। কেলে, পালমশাইয়ের প্রিয়তম হেলে বলদ। একেবারে শৈশব থেকে তাকে পালন করছে তারা। এখন বুড়ো হয়েছে, কিন্তু ভরা বয়সে কেলে ছিল এখানকার বিখ্যাত হেলে। পাল একা নয়, এখানকার সকল চাষিতেই এক বাক্যে বলে, কেলে ক্ষণজন্মা গরু। একা কেলের সঙ্গে কাঁধ দিয়ে একে একে 4টা বলদ অকালে ঘায়েল হয়ে গিয়েছে। গতবার আবার একটা বাছুর অর্থাৎ সদ্য জোয়ান বলদ কেনা হয়েছে, কিন্তু আজও সে কেলের ডাইনে বইতে পারে না। কিন্তু এবার 2টো বলদেরই খুঁড়িয়া হয়েছিল গো মড়কের সময়। দুটোই ভাগ্যক্রমে বেঁচেছে, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। পাল কেলের জন্যে ভাবে না, ভাবনা তার ওই নতুন সদ্য জোয়ান হেলেটার জন্যে। অনেকক্ষণ চুপ করে থেকে পাল বলে, চেকা আমাকে আজ বাইঠুকে ঠাট্টা করলো মা, জানিস? কেউ উত্তর দিলে না। পাল পিছনে তাকিয়ে দেখলে লক্ষ্মী নাই, সে কখন চলে গিয়েছে। পাল অগত্যা উঠে গিয়ে দাঁড়ালো কেলের কাছে।
কেলে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পালের দিকে চাইলে, তার গা শুকলে, তারপর ঘাটটা লম্বা টান করে মুখটা এগিয়ে দিলে মুকুন্দের বুকের কাছে। এর অর্থ হলো, গলকম্বলে সুড়সুড়ি দিয়ে দাও। সরস্বতী দাঁড়ালো এসে দাওয়ার ওপর, বলল, কি করছো কর্তা? খেতে দিয়েছি তোমার কেলেকে, উপোস করিয়ে রাখি নাই, বেবনিকো। কেল? সরস্বতী? এসো কর্তা, তেল মাখো, চান করো, খেতে দিতে হবে না নাকি? পাল এসে বসল, তেলের বাটিটা এগিয়ে দিল নাতনি। পাল বললে, এক কাজ কর দেখিনি, তেলটা ভালো করে গরম করে নিয়ে আয় দেখিনি। গরম তেল নিয়ে এলো সরস্বতী। তেল মালিশ করছে। সে আবার ডাকলে, সরস্বতী। কর্তা বলো। আমার কিন্তু তোর নরম হাতের কিল ভারী মিষ্টি লাগছে নাতনি। সরস্বতী সংকুচিত হয়ে পড়ল। কর্তার মুখে এই ধারার কথাবার্তা কখনো সে শোনে নাই। কি হলো কি কর্তার? মাকে বললে সরস্বতী, কর্তার গতিক ভালো নয় মা। লক্ষ্মীও চমকে উঠল। সরস্বতী বলল, কর্তা হয়তো আর বাঁচবে না মা, নয়তো কর্তার মাথা খারাপ হয়ে গেছে। লক্ষ্মী শিউরে উঠে বলল, ও কথা বলিস না সরস্বতী, তাহলে আমাদের কি দশা হবে ভাব দেখি। সরস্বতী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই চলে গেল সেখান থেকে। লক্ষ্মী চুপ করে বসে ভাবছিল, যতই অশুভ হোক, সরস্বতী কথাটা মিথ্যে বলে নাই। আজ সন্ধেবেলায় বলদ দুটোকে রশি আর মেওয়া খাওয়াবার ঝোঁক উঠেছে। নিজে বৈষ্ণব মানুষ, মদকে যার এত ঘেন্না, সেই লোক নিজে হাতে ওইসব জিনিস ঘাঁটছে। বলদকে মেওয়া রশি অনেকবারই খাওয়ানো হয়েছে, কিন্তু সেসব করত রাখালে। বাবা নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকত দূরে। সেই লোক নিজে হাতে এই বুড়ো বয়সে। চোখে জল চলে এলো লক্ষ্মীর। রাখাল নাই, কিন্তু কাহার পাড়ার কাউকে ডাকলেই তো হতো। এ কি মতিভ্রম তার বাবার। একটু বসে থেকে সে উঠল। উৎকণ্ঠা এবং কৌতূহল হলো বাবা কি করছে দেখবার জন্যে। সে চুপি চুপি বাবার ঘরের দিকে এগিয়ে গেল। আশ্চর্য হয়ে গেল কোঠার উপরে ধূপধাপ শব্দ শুনে, যেন দুর্মুষ দিয়ে কাঠের তক্তার উপর মাটি বিছানো মেঝেটা কেউ পিটাচ্ছে। সন্তর্পণে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আড়াল থেকে উঁকি মেরে এসে অবাক হয়ে গেল। তার বাবা কুস্তিগিরের মতো কাপড় সেটে রীতিমতো বৈঠক দিচ্ছে আর হাঁপাচ্ছে। ধীরে ধীরে লক্ষ্মী নেমে এলো। হায় রে, এই বয়সে বাবা শেষে পাগল হয়ে গেল। শুধু মেয়ে আর নাতনিই নয়, গোটা গায়ের লোকেরই কেমন যেন একটু খটকা লেগেছে। পাগল হলো নাকি মুকুন্দ পাল? তার ওই হা হা হাসি শুনে তারা পরস্পরের মুখের দিকে চায়। ভোর থেকে আরম্ভ করে জলখাবার বেলা পর্যন্ত পাল মাঠে ধান কাটে। তাতে অবশ্য কেউ কিছু মনে করে না। পালের কৃষাণটার জ্বরের সঙ্গে বুকের দোষ ধরেছে। আধা ডাক্তার আধা কবরেজ ভাগবচরণ বলেছে, মারে হরি রাখে কে, তবে লোকটা মরবে। ঘরের খামার খাঁ খাঁ করছে। লক্ষ্মীর আটন খালি পড়ে আছে। গোলার মধ্যে চামচিকেতে বাসা বেঁধেছে। মাকড়সায় জাল বুনেছে। গোলার মধ্যে নিকিয়ে পরিষ্কার করে সব পরিপূর্ণ করে তুলতে হবে। তুলবার জন্যই উঠে পড়ে লেগেছে সবাই। কিন্তু পালের ধান কাটা দেখে লোকে অবাক হয়ে যাচ্ছে। পাল ধান কাটে আর আপন মনেই বলে, হেই হেই হেই, পা ফেলে যেন রোখা মাতালের মতো। পাল কিছুদিন আগে উঠত ধীরে ধীরে, বলতো, আর কি সেদিন আছে, তাড়াহুড়ো করে উঠতে গেলে মাথা ঘুরবে যে, বলে সে হাসত। সেই পালের হঠাৎ যেন নবযৌবন,
এ তো ভালো কথা নয়। এমন করে খাটতে গেলে কোন দিন বুক ধড়পড় করে মাঠে এসে মুখ গুজে পড়বে, আর উঠবে না। না, হয়তো খাটুনির ধমকে পাল্টে পড়বে জ্বরে। এরপর আর জ্বর হলে তাকে মেরে দিয়ে যাবে। যদি নাও মারে, তবুও উঠে বা হেঁটে বেড়াতে দেবে না সহজে। যোগেন্দ্র একদিন এসে মুকুন্দ পালকে বললে, কি হলো কি তোমার, বলো দেখি। হ্যাঁ, নতুন যৌবনের রসে ফুটছো নাকি? পাল আবার সেই হাসি হাসতে আরম্ভ করে। তারপর হাসি থামিয়ে বলে, সন্ধেবেলায় বলবো তোমায়, এসো কিন্তু। ওরে বাপ রে, এত হাসির কি গো কর্তা? গলার আওয়াজেই চিনতে পেরেছে পাল, সেই চেকা মোড়ল। পিছন ফিরে দেখলে চেকা পালই বটে। পাল ভুরু নাচিয়ে মাথা দুলিয়ে বললে, পারিস? হ্যাঁ, বলি তুই পারিস আমার মতো হাসতে? চেকা বললে, তোমার মতো? না না, জোয়ান বয়সও তো তোর আছে, পয়সাও তো ঢের, বলি হাস দেখি আমার মতো। ফুসফুস তোর ফেটে যাবে কোলা ব্যাঙের মতো। বলে আবার পাল হাসতে আরম্ভ করল, সেই হাসি। যোগেন্দ্র অবাক হয়ে গেল। তার আর কোনো রকম সংশয় রইল না, পালের মাথায় সত্যিই গোলমাল হয়েছে। চেকাও প্রথমটা চুপ করেছিল। একটু পরে সে যোগেন্দ্রকে বললে, এ ঘোষ কর্তা, এ পাল কর্তার নাকটা দেখেছ? হ্যাঁ? যোগেন্দ্র একটু বিরক্ত হয়েই তার মুখের দিকে চাইলে। পালের ভুরুও কুঁচকে উঠল। চেকা যে এবার বাঁকা বড়শির মতো কথা বলবে, তাতে তাদের সন্দেহ ছিল না। চেকাকে তারা চেনে, টাকার গরমে মাটিতে পা পড়ে না ওর। ওর কথায় জলের মাছ গায়ের জ্বালায় ডাঙায় মাথা ঠুকে আছাড় খেয়ে পড়ে। চেকা বলল, এ দেখো, এ ভালো করে দেখো। কি? এ বেঁকেছে না? এ কর্তার নাকটা বেঁকে গিয়েছে না? নাক বেঁকে গেলে মানুষের 6 মাসের মধ্যেই অবধারিত মৃত্যু। নীল তারা দেখতে পায় না চোখ টিপে। আকাশের অরুন্ধতী নক্ষত্রও নাকি তারা আর দেখতে পায় না। চেকার কথা শুনে যোগেন্দ্র শিউরে উঠল। সে তার ঘোলাটে চোখের নিস্তেজ দৃষ্টি যথাসাধ্য তীক্ষ্ণ করে চাইল পালের মুখের ওপর। পালও চমকে উঠেছে। ডান হাতে ছিল কাস্তে, তার বাঁ হাতটা আপনিই যেন উঠে গিয়ে পড়ল নাকের ওপর। গায়ের বাইরে বটবাগানে একটা গাছতলায় বসল পাল। যোগেন্দ্রকে বলল, একে রে বসো। যোগেন্দ্র অবাক হয়ে গিয়েছিল, সঙ্গে ভয়ও করছিল তার। মাথা খারাপ লোক, কখন কি করে বসবে হয়তো। পাল তার গায়ের আলোয়ানের ভিতর থেকে বের করল একটি বোতল। তার মুখেই পরানো ছিল কাচের ছোট ওষুধ খাওয়ার গেলাস একটি। যোগেন্দ্র চোখ বিস্ফারিত হয়ে গেল। এসব কি? পাল কিন্তু অত্যন্ত সহজভাবে বলল, হে গৃহজাত, খাবে? সে কি? গৃহজাত মানে লুকিয়ে ঘরে চোলাই করা মদ। শাওরাপুরের ভল্লা বাগদিরা তৈরি করে নদীর ধারে। এখানকার অনেকেই তা গোপনে কিনে খায়। এ গায়েরও 2-4 জন খায়। চেকা মোড়ল তো খায়, কিন্তু তা বলে যোগেন্দ্র খাবে কি বলে? পালি বা খায় কি বলে? বৈষ্ণব মন্ত্রে দীক্ষা তাদের। বয়স হয়েছে, যাকে বলে 1 পা ডোঙায় আর 1 পা ডাঙায়। আজ পালের এ কি আচরণ? চর পালাতে পথ পাবে না গো, 3 দিনে গায়ে তাগত পাবে। আমার মতোই খাটতে পারবে দেখো। গেলাসটায় যোগেন্দ্রর জন্যই খানিকটা ঢালতে ঢালতে সে বললে, ওই শালা চেকা, চেকা শালা একদিন
আমাকে বলেছিল, বুঝলে। আমার খানিক আশ্চর্য লাগতো, এ সবাই জ্বরে ওলট পালট খেলো, ওই শালার একবারও জ্বর হলো না। তা শালাই আমাকে বলল, জানো, যেদিন বাই ঠুকে আমায় ঠাট্টা করেছিল, সেই দিন বলেছিল মদ মাংস খাই, জ্বর আমার কাছেও ঘেঁষতে পারে না। তা দেখলাম, হ্যাঁ, দব্বিটা উপকারী বটে, তাগদ আমিও পেয়েছি। নাও নাও, খাও না, একটু খাও। যোগেন্দ্র সভয়ে সরে বসল, বললে, না, এই বুড়ো বয়সে তোমার। দেরি বুড়ো বয়স? কিসের বুড়ো বয়সে? বুড়ো বয়স কই, ডেকে আনো তো তোমার ছোকরাকে, ডেকে আনো, আমি বুঝিয়ে দেব বুড়ো বয়স কারে বলে। যোগেন্দ্রের জন্য ঢালা গেলাসটি পাল নিজেই খেয়ে নিল। যোগেন্দ্র বলল, কি বলছো তুমি? ধর্ম বলে তো একটা জিনিস আছে। হ্যাঁ, আছে বই কি, আছে, আলবাত আছে। কিন্তু এ তো ওষুধ জগন্দ, ধম্মেতে ওষুধ খেতে বারণ করে নাকি? ধম্মেতে বলে নাকি? হ্যাঁ, ওষুধ না খেয়ে রোগে বুগে কেশে কুঁজো হয়ে মরো। যদি বলে তো বলে, ধম্ম আমার দান তুলে দেবে বলো? হঠাৎ সে নিজের হাতখানা শক্ত করে যোগেন্দ্রের দিকে বাড়িয়ে দিলে। দেখো, শরীরটা কদিনে কেমন বেঁধেছে দেখো। বুড়ো, বুড়ো বয়স, হাসালে যোগেন্দ্র, হাসালে। যোগেন্দ্র হাতখানা নেড়ে দেখতে বাধ্য হলো, কারণ পাল একরকম হাতখানা তার ঘাড়েই চাপিয়ে দিয়েছিল। অবাক হয়ে গেল যোগেন্দ্র। সত্যি আর সেরকম তলতলে ঝলঝলে নয় চামড়া, অনেক শক্ত হয়েছে, সে স্বীকার করতে বাধ্য হল। পাল আবার খানিকটা গেলাসে ঢেলে বলল, তবে খা, খা রে খা, ওরে যৌবন ফিরে আসবে রে, যৌবন। যোগেন্দ্র এবার হাত বাড়িয়েছিল, কিন্তু চমকে উঠে সে বলল, শোন না রে, আমি খাবো না ভাই। পালের হাসি যেন শাঁখের আওয়াজ, কাছাকাছি শাঁখ বাজলে তার শব্দ যেমন কানের ভিতর থেকে মাথায়, বুকের ভেতর, কাঁধ থেকে হাতের শিরায় ধ্বনি রেশ তোলে। পালের হাসির গমগমগুলো তেমনইভাবে যোগেন্দ্রর দেহের মধ্যে সুর তুলছে। ভয়ও লাগছে তার, আবার চঞ্চলও হচ্ছে মন। কত কথা মনে পড়ে যায়। যোগেন্দ্র মুখের কাছে নিয়ে গিয়ে কি যেন ভাবছিল, গন্ধটা ভারী বিশ্রী। পাল বলল, নাক টিপে ধর বাঁ হাতে, হ্যাঁ, এবার দে, ঢেলে দে মুখে, ব্যাস। বলি সে আবার হা হা করে হাসতে লাগলো। যোগেন্দ্র বলল, এই শোন, এভাবে হাসবি না, এভাবে হাসলে হয় নাকি? তবুও থামল না পালের হাসি। কিছুক্ষণ পরে যোগেন্দ্র হাসল পালের সঙ্গে, প্রায় পাল্লা দিয়ে। কথাটা অবশ্য হাসিরই কথা। পাল বলছে, এবার পৌষ লক্ষ্মীর দিনে ভাসান গান করতে হবে, আগে যেমন হতো, আমাদের যে দল ছিল সেই দলের ভাসান গান। পাল চন্দ্রচূড় সাজত, রঙিন পাটের কাপড় পরে পাটের চাদরখানা পৈতের মতো বেঁধে আসরে ঢুকত। আসরে জ্বলত সরকারি 40 বাতির আলো, শিব ও শম্ভ, শিব ও শম্ভ, শঙ্কর শঙ্কর। আসরখানা গম গম করে উঠত। উঠবার কথাই যে, কালো কোষ্ঠী পাথরে খোদাই করা ভৈরব মূর্তির মতো দশাশই চেহারা, সেই বাঘা গলায় আওয়াজ, লোকের বুকের ভেতর যেন গুড়গুড় করে উঠত। মেয়েরা বসত একদিকে, পুরুষেরা বসত 3 দিকে, সব হাঁ করে চেয়ে থাকত চন্দ্রচূড়ের মুখের দিকে। মেয়েদের মাথার ঘোমটা খসে পড়ত, পুরুষদের হুকোর টান বন্ধ হতো, ধীরে ধীরে তাজা কলকে নিবে আসত। যোগেন্দ্র ছিল ছিপছিপে মিষ্টি চেহারা,
চোখ দুটো ছিল ডাগর ডাগর, তাই সে সাজত বেহুলা। গোঁফদারি কোনো কালেই যোগেন্দ্রর বেশি নেই, তাও কামিয়ে পরচুলো পরে স্ত্রীর বিয়ের বেগুনি রঙের পাটের শাড়িখানা পরে আসরে এসে নামত। সঙ্গে সখী থাকত। মেয়েরা পরস্পরের গা টিপে মুচকি হাসত। পুরুষদের চোখে পলক পড়ত না। লক্ষিন্দরের দেহ নিয়ে কলার মান্দাসে নদীর জলে ভাসত। এমন সময় ঠোঁটের কোণে চুন মেখে, গালে কপালে চুনের দাগ এঁকে, পায়ে ন্যাকড়া জড়িয়ে, মাথায় পাগড়ি বেঁধে, ভুঁড়ি দুলিয়ে খুঁড়িয়ে নেচে আসরে ঢুকত গোদাম আলো। পোশাক পাল্টে পালই সাজত গোদাম আলো। দেখে কার সাধ্য বলে, সেই লোকই পাথরের মতো সেজেছিল চাঁদ সওদাগর। পালের ভুঁড়ি নাচানোর কায়দাটি ছিল অদ্ভুত। সত্যই যেন ভুঁড়িটি নাচত। দেখে আসর শুদ্ধ লোক হেসে গড়িয়ে পড়ত। মেয়েরা বাঁকা দৃষ্টি হেনে বলতো, মরণ। পৌষ মাস চলে যেত। মাঘ মাসের অন্তত 15টা দিন ছেলেমেয়েরা তাকে দেখলেই বলতো, ওরে গোদাম আলো আসছে। তরুণীর দলও পিছন ফিরে দাঁড়িয়ে ফিকফিক করে হাসত। সেদিন আর এদিন, আজকের দিনগুলো যেন ভাসান গান ভাঙার পর শেষ রাতের আসর। 40 বাতির চিমনিটা কালো হয়ে যেত কালি পড়ে। পৌষের শেষ রাত্রিতে হিম ঝরত চারিদিকে। চরতালাইগুলো ধুলোয় ধুলাকীর্ণ হয়ে বিশৃঙ্খলভাবে পড়ে থাকত। আর আসর আগলে তারা জনা কয়েক শুধু প্রায় কুণ্ডলি পাকিয়ে বেঁকে চুরে শুয়ে থাকত। 2-4টে কুকুরও এসে গা ঘেঁষে শুতো। খাঁ খাঁ করত চারিদিক। ঠিক তাই তারাই কজন ভাঙা আসর আগলে বেঁকে চুরে কোনো মতে পড়ে আছে। বাগান থেকে বেরিয়ে এসে দুজনেই দাঁড়িয়ে থমকে গেল। চাঁদের আলোয় আর কুয়াশায় যেন একখানা বকের পাখার মতো ধবধবে সাদা মলমলের চাদর দিয়ে ঘুমন্ত মা বসুমতীকে কে ঢেকে দিয়েছে। আচ্ছা, মদ তো তারা অতি সামান্যই খেয়েছে, তবুও অনভ্যস্ত মস্তিষ্ক তাই কি চঞ্চন করছে? পাল বললে, চলো মাঠের ধার দিয়ে একটু ঘুরে আসে, কি বলো? দুজনে এসে দাঁড়ালো মাঠের ধারে। দুধ বরণ জ্যোৎস্নার মধ্যে সোনার বরণ মেয়ে গা এলিয়ে ঘুমোচ্ছে। দুচোখ ভরে দেখেও যে আশ মেটে না। পাল বলে, দেখলে জগন্দ, দেখলে? জগন্ত বললে, আহা পাল, সাক্ষাৎ লক্ষ্মী শুয়ে আছেন, তুমি দেখো। তাই তো বলছি জগন্দ, এইবার দিন ফিরল, তুমিও দেখো। যোগেন্দ্র কথাটা ঠিক কি মানে তা বুঝতে পারল না। পালের মুখের দিকে সে তাকিয়েই রইল। পাল বলল, এটা 50 সাল গেল, 50 বছর দুধের কাল গিয়েছে। জগন্দ, আসছে 50 বছর, দেখবে সুখের কাল হবে। দেখো, আমি এই বলে দিল, এই 30 টাকা মন চাল, এই মরক, এই গেল দুর্ভোগের শেষ। দেখো, তুমি মাঠের দিকে তাকিয়ে দেখো, মা লক্ষ্মী। যোগেন্দ্র অবাক হয়ে চেয়ে রইল। পাল বলল, তুমি দেখো, আবার আগেকার মতো কাল আসবে। বছর বছর জল হবে, মাঠ ভরে ধানও হবে, আবার সব তেমনই হবে। দেখো, একটু বসবে? বসো বসো। দুজনেই বসল সেই শিশির ভেজা মাঠের আলের ঘাসের ওপর। পাল বললে, সাধে বলেছিলাম জগন্দ, লক্ষ্মীর রেতে এবারে ভাসান গান করব।
এবার মা লক্ষ্মী পায়ে হেঁটে এসেছে, আর একটুকু নেবে না কি জগন্দ? পাল আবার বের করলে বোতলটা। গেলাসটা তো মুখে লাগানোই আছে। যোগেন্দ্র বললে, হ্যাঁ হ্যাঁ দাও, কিন্তু কিন্তু কি জগন্দ? মা লক্ষ্মী আবার গন্ধ সইতে পারবেন তো? হাজার হলেও নারায়ণের লক্ষ্মী, বষ্টুমের ঘরের বউ। পাল একটু ভেবে বললে, ও তা বটে, তা বটে। যোগেন্দ্র বললে, বুঝে দেখো তুমি। পাল বললে, আচ্ছা আচ্ছা, ধান কাটা হয়ে যাক, তারপর আর ছোবো না, বুঝলে? দেখছো তো ধান, এর জোর তো তুমি বোঝো, আর নইলে তুলবো কি করে? নাও নাও। নিজে খেয়ে পাল গেলাস বাড়িয়ে দিল যোগেন্দ্রর দিকে। যোগেন্দ্র হাত বাড়িয়ে গেলাসটি নিল। তা বটে, জোর অনুভব করছে সেও। পাল মিছে বলে নাই। ভোরে একটু খেয়ে মাঠে বের হলে সেও পালের মতোই ধান কাটতে পারবে। গোটা মাঠখানা ধানে থই থই করছে। এ ধান নইলে তুলবে কি করে? পাল আবার বললে, আর একটা মনের কথা বলি তোমাকে। ওই চেকার ধান কেটে ঘরে তোলার আগে আমাকে কেটে তুলতে হবে। আমাকে কিনা বাইটুকে যায়। হ্যাঁ, যোগেন্দ্র বললে, তা বটে। পাল বললে, দাঁড়াও না, সকলেরই সুসময় আছে। এই আসছে এই 50 সাল থেকে। ওর ভিড়কুট্টি টাকার গরম বড়। হ্যাঁ, ধানের গরম এইবার ভাঙবে। মা এসেছেন, তুমি দেখো জগন্দ, এ দেখো না, দেনা দুনি সব শোধ করব আমি। খাজনা দেনা একটা পয়সাও যদি বাকি রাখি, যা থাকবে থাকবে তোমার অনেক। বিঘে ভুই 4-20 তো ফলবেই, কি বলো? হ্যাঁ, যোগেন্দ্র বললে, হ্যাঁ ঠিকই বলেছ। এখনো বছর 20 আমরা খুব বাঁচব। আমাকেও ভালো করে বন্দোবস্ত করতে হবে। পাল বললে, একদম একদম। কাল ভোরে যখন যাবে মাঠে, দেখো তো আমাকে। যোগেন্দ্র বললে, হ্যাঁ ডাকবো, আর বোতলটা কিন্তু নিয়ে আসবে। পাল বললে, আসবো আসবো। হ্যাঁ, তোমায় একটা কথা বলতে ভুলে গেছি যোগেন্দ্র। এর ওপর দুধ ভালো নয়। দুধ খাও তো বিকেলে খেও, এ খেলে মাংস খাবে। তা ভাই, মাছটাও কিন্তু খেও। যোগেন্দ্র হাসলে, এ মাছ মাংস পাবো কোথায়? হ্যাঁ। মাঠ থই থই করা ধান। মুকুন্দ কেটে চলে জোয়ানের মতো। হা হা করে হাসছে। যোগেন্দ্রও কাটছে। সেও যেন তাকত অনেকটা ফিরে পেয়েছে। অন্য সকলেও কাটছে। মুকুন্দ যোগেন্দ্রের মৃত সঞ্জীবনীর নেশার জোর তাদের অবশ্য নেই, কিন্তু ধানের নেশা তাদেরও পেয়েছে। মাঠে মাঠে থাকবন্দি ধান ছোট ছোট ঘরের মতো আকারে সাজিয়ে রাখা হয়েছে, যেন মেলা বসে গেছে বলেই মনে হচ্ছে দূর থেকে। গাড়িতে গাড়িতে সেই ধান ক্রমে ঘরে নিয়ে চলেছে সব। মুকুন্দর কেলে সত্যি সাবাস জোয়ান। মুকুন্দ এবার তাই ওর নাম দিয়েছে। সামনে টেনে চলেছে জোয়ান বলদটা ডাইনে থেকে। মুকুন্দ গাড়িতে ধান বোঝাই করছিল। দুখানা জমির ওপারে থানার ওপর দিয়েই পড়েছে জমি বরাবর গাড়ির রাস্তা। একখানা গাড়ি চলেছে, হৈ হৈ করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। কোঠা ঘরের মতো ধান বোঝাই করা হয়েছে গাড়িতে। হ্যাঁ, চেকাই তো। ওই যে গাড়িতে বোঝাই ধানের মাথায় বসে আছে,
চালের মটকায় হনুমানের মতো। মুকুন্দ দাঁতে দাঁত টিপে ধরে তার দিকে চাইলে শুধু। তারপর সে দুই হাতের মুঠোতে ধরে টেনে তুলতে লাগলো ধানের আটি। এবারকার ধানে তার 2.5 মুঠোয় বাঁধা আটি, 2.5 হাত 3 লম্বা খড়। ধান তুলছিল সে আর হাসছিল। এসো পোষ, বসো পোষ, জন্ম জন্ম থাকো, গেরস্ত ভরিয়ে রাখো, দুধে ভাতে রাখো। এবার সেই দুধে ভাতে রাখার পৌষ এসেছে। 50 বছর দুঃখের পর 50 বছর সুখ। এতদিন পৌষ এসে বাউনির বাঁধন মাপে নাই। মাঘ মাস যেতে না যেতে গোলা খালি হয়েছে। খাজনায় মহাজনের পাওনায় সব কর্পূরের মতো যেন উবে গিয়েছে। আসছে বছরের খোরাকির জন্য আবার মহাজন ঠিক করতে হয়েছে। এ গায়ের মহাজন এখন ওই চেকা, ওরই দৌড়ে যেতে হয়েছে তাই মানুষকে। এবার যা নমুনা তাতে ওর দৌড়ে আর যেতে হবে না বোধহয়। বছরভর যদি এমনই পৌষ আসে, মাঠ থই থই করা ধান, খামার ভর্তি গোলা ভর্তি ঘর ভর্তি করা পৌষ, তবে সে পৌষ আর যাবে না। সে জন্ম জন্মই থাকবে, গেরস্তকে দুধে ভাতেই রাখবে। ছেলেপুলে খোড়া পাথর ভরে ভাত খাবে। আবার হবে সেই জোয়ান। মেলান্নিরাও হবে আবার দলমলে মেয়ে। তাদের এক ফুঁয়ে শাক বেজে উঠবে শিঙের মতো। এক দুপুর ঢেঁকিতে পাড় দিয়ে কুটে তুলবে 20 দরুনে ধান। গোটা বাড়িটা নিত্য নিকিয়ে তুলবে গোবর আর রাঙা মাটির গোলায়। ঘরে খামারের চতুর্সীমায় কোথাও থাকবে না এতটুকু ঝুল, কি পাতা, কি কুটো, কি ময়লা। পৌষ সংক্রান্তির ভোর রাত্রে তারা যখন প্রদীপ জেলে ধূপ দিয়ে রং করা চাল গুঁড়োর আলপনা এঁকে শুদ্ধ কাপড়ে শুদ্ধ মনে পৌষকে বলবে, পৌষ পৌষ পৌষ, বড় ঘরের মেঝেই উঠে বস। পৌষ তখন কি যেতে পারবে? 50 সাল, 100-এ শূন্যের অর্ধেক হলো 50। আর এটা হলো সর্বনাশের বছর। হয়েছেও তো সর্বনাশ। কাল যুদ্ধে নাকি লাখে লাখে মানুষ মরেছে। 30 টাকা মন চাল, 10-15 টাকা জোড়া কাপড়, নুন নাই, চিনি নাই, ওষুধ নাই, দেশ ভাসানো বান, রোগ মরক, সর্বনাশের আর বাকি কি? কিন্তু অতি মন্দর পরেই নাকি ভালো আসে। শুকনো গাছে ফুল ফোটার মতো তাই এবার সেই আলোর নমুনা দেখিয়ে দিয়েছে মাঠ ভরা ধান। পালের অকাট্য ধারণা সেটাই। ভালো বছর এইবার থেকে আরম্ভ হলো। নিশ্চয়ই নিশ্চয়ই আরম্ভ হলো। এই চৈত্র নাগাদ যুদ্ধও মিটে যাবে। রোগ এই বসন্তের বাতাস বইলেই দূর হবে। সুবাতাসের মুখে রোগ কতক্ষণ? সুসময় এলে দুঃখ অভাব সব পালায়। পাল আবার তুলতে আরম্ভ করল ধানের আটি। হাঁপটা এইবার গিয়েছে। ধান পান তুলে সে একেবারে যাবে পারুল কবরেজের কাছে। চিকিৎসা করাবে সে। শরীরটাকে তাজা করতে হবে না? বয়স অবশ্য হয়েছে, তবে 60 বছর এমন কি বয়স? তার বাবা জ্যাঠা 60 বছর বয়সে ফের বিয়ে করেছিল। সেই স্ত্রীর 3 কন্যে হয়। শুধু তাই নয়, সে স্ত্রী যখন মরে তখনও বুড়ো বেঁচে ছিল। তারপরও সে মাঠে যেত। বাঁচতে হবে, তাকেও বাঁচতে হবে, সমর্থও থাকতে হবে। সরস্বতীর ছেলেটাকে মানুষ না করে সে কি মরতে পারে? না হলে ওই চেকাই তাদের সর্বনাশ করে দেবে। সরস্বতীর ওপর নজরও যে সে দেবে না, এমনটা কি হয়? হুসহুস করে সে ধান তুলতে লাগল। আবার হৈ হৈ উঠেছে, কার গাড়ি আসছে। কিন্তু গাড়ি কই, কোথায়? তবে কি হলো? কার কি হলো? কান খাড়া করে পাল শুনল কোন দিক থেকে আসছে হৈ হৈ শব্দটা। গ্রামের দিক থেকে মনে হচ্ছে। কার কি হলো?
বুকটা তার ধড়াস করে উঠল। সরস্বতীর ছেলেটা? পাল দ্রুত পদে চলতে আরম্ভ করল। এত লোক গায়ের ভিতর থেকে বেরিয়ে জোর হাঁটনে চলেছে কোথায়? রমন কাকা মারা গেছে। ধানের পলই বাঁধতে বাঁধতে বুকে যেন কি হলো, বাস চলে গেলেন। রমন পাল মরে গেল? মুকুন্দর দলেরই তো সে লোক, একই বয়সী, ভালো লোক, বন্ধু লোক। ভাসানের দলে সে সাজত নারদ মুনি। দিন রাত্রি হরি হরি করেই সারা হতো রমন। পালের চোখে জল এলো। কিন্তু এইটুকু জোরে হেঁটেই আবার তার হাঁপ ধরছে কেন? একটু মৃত সঞ্জীবনী হলে ভালো হতো, ভালো ওষুধ। বারবার মুকুন্দ রমনকে বলেছিল, রমন, ওষুধটা খাও, ভালো ওষুধ, নইলে পারবে না। রমন বলেছিল, ছি ছি নারায়ণ, আমার গোবিন্দ আছেন। মূর্খ, মূর্খ! গোবিন্দ ওষুধ খেতে বারণ করেন না, আর যদিও বা করেন তবে যাও, ধর্ম নিয়েই স্বর্গে যাও, মরলে তো। পাল ফিরল মাঠের দিকে। ধান পড়ে আছে, গরু বাঁধা আছে। আজ এ ক্ষেতের ধানটা তাকে তুলতেই হবে। শুধু তোলা নয়, আজ কতকটা ধান পিটে কিছু ধান বিক্রিও করতে হবে। পৌষের আজ 24, জমিদারের লাটবন্দি যাবে 28-এ। তার আগে খাজনা তো কিছুটা দিতেই হবে। সে না দেওয়াটা যে দারুণ অন্যায়। চিরকাল দিয়ে এসেছে। তাছাড়া লক্ষ্মীর আয়োজন আছে। সরস্বতীর কাপড় ছিঁড়েছে, লক্ষ্মীরও কাপড় চাই, নিজেরও তো চাই। সরস্বতীর ছেলের একটা দোলাই চাই। পুজো থেকে কাপড় হয়নি কারোর। সে মাঠে আবার এসে ধান বোঝাই করতে লাগল। হুস হুস করে বোঝাই করে চলল ধান। বাপ রে, ধান যেন আর শেষ হয় না। এ গাড়িতে তো ধরবে না। বোধহয় এই বেশি হয়ে গেল। বোঝাই ধানের ওপরে বাঁশটা দিয়ে শনে রশি টেনে কষে বাঁধতে পারলে বেশ হয়। বেশি হয়েছে কিছু, তা হোক। পরক্ষণেই হাসল পাল। বেশি? হায় রে কলিকাল, সে আমল হলে হায় হায়, সে কাল কি আর আছে? বাঁশটা কষে পাল নিজে গাড়িটার মুখটা একবার তুলে দেখলে। বেশি হয়েছে। কেলেটা পারবে তো? কেলে নিজের নাম বেশ বুঝতে পারে। পালের দিকে চেয়ে সে ফোঁস করে ওঠে। পাল ভাসলে। গাড়ির জোয়ালটা গরু দুটোর কাঁধে চেপে বসেছে। কেলের পিঠ ধনুকের মতো বেঁকছে। পিছনের পা দুটো ঠেলা দিয়ে তীরের মতো সোজা করতে চাইছে সে। খাটটা টানের চোটে লম্বা হয়ে উঠেছে, নড়ছে। সাবাস বেটা, জোয়ানটাও যে টানছে। গাড়িটা হঠাৎ থেমে গেল। শব্দ হলো একটা ঘ্যাঁচ করে। একটা আলের কাটে চাকা আটকে গেছে। চাকা নড়ছে না। কেলে পারছে না টেনে তুলতে। পাল খেয়ে নিলে তার ওষুধ এক ঢোক, শরীরটাকে আর একবার চাড়া দিলে। তারপর চাকার কাঠদই হাতে ধরে বুকে দিয়ে ঠেলতে আরম্ভ করলে, দাঁতে দাঁত কষে। পাকা শালখুঁটির মতো পালের সর্বাঙ্গ শক্ত হয়ে উঠছে। হ্যাঁ, বহুত আচ্ছা, উঠে গেছে গাড়িখানা। আবার চলছে। পালের বুকে, হাতে, মুখেও লেগেছে চাকার ধুলো। শরীরটা যেন সেকালের শরীরের মতো ফুলে উঠেছে। হ্যাঁ, ঠিক আছে, সে জোয়ানই আছে এখনো। শুধু হাঁপ ধরছে, খানিকটা বুকের ভেতর ধরধর করছে না? হ্যাঁ, একটু বেশিই করছে। পাল একটা দীর্ঘশ্বাস টেনে সোজা হয়ে দাঁড়ালে। গাড়ির ওপরে ধানের বোঝাই ঠিকই আছে, হেলছে, দুলছে। উহ, বুকটা নিয়ে আর সোজা হওয়া যাচ্ছে না কেন? কি হলো? এ কি? পালের নাক দিয়ে গড়াচ্ছে গরম। বুকের ভেতরটা যেন কেমন করছে। এক হাত বুকে দিয়ে আর এক হাতে পাল নাকটা মুছলে। এ কি? এ যে রক্ত!
এ কি! থরথর করে কেঁপে উঠল পাল। বুকের ভিতর তার কেমন করছে, চারিদিক কেমন যেন হয়ে আসছে। এ কি! তার এ কি হলো? সরস্বতী, তার ছেলে, লক্ষ্মী, মাঠ ভরা ধান, এইসব ফেলে সে দুই হাতে আঁকড়ে ধরল তার গাড়িতে বোঝাই ধানের আটির ডগা। আটির ডগায় ফলন্ত ধান। জোরে, সজোরে চেপে ধরলে সে, নইলে পড়ে যাবে যে। গাড়ি চলছিল। পালের দুই হাতের মুঠোর মধ্যে ছিঁড়ে এলো মুঠো ভর্তি ধান। গাড়ি চলে গেল। পাল মাটিতে পড়ে গেল মহাপ্রস্থানের পথে ভীমের মতো। বার কতক সে পা দুটো ছুড়লে, নাকটা মুখটা ঘষলে ক্ষেতের ধুলার ওপর। এক মুখ ধুলা কামড়ে ধরলে বাঁচবার ব্যগ্রতায়। রক্তে মাটিতে মিশে একাকার হয়ে গেল। ধান ভরা মুঠাবাঁধা হাত দুখানা প্রসারিত করে দিয়ে সমস্ত আক্ষেপ তার স্তব্ধ হয়ে গেল পর মুহূর্তে। সংক্রান্তির শেষ রাত্রে পালের বাড়িতে পৌষ আগলাতে উঠে সরস্বতী লক্ষ্মী শুধু কাঁদলে। কাঁদতে কাঁদতেই কোনো রকমে পৌষ পূজার ছড়াও বললে। শাঁখটা বাজাতে গিয়ে বাজাতেই পারলে না। যোগেন্দ্র উঠে বসেছিল ঘরে চুপ করে। রমন মরেছে, মুকুন্দ মরেছে, এইবার সে। শুনছিলেন আজকের গল্প শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত পৌষ লক্ষ্মী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।